এই যে আসিফ নজরুলের যে অডিও রেকর্ড চালানো হয়েছে বিয়ে করার আগের, বহু আগের, এই রেকর্ড প্রায় 10 বছর আগের। সে তার বউয়ের সাথে, তখন তার বউ আরেকজনের ঘরের বউ, তার সাথে আপনার এই সংসার করছে। সেই অবস্থায় আসিফ নজরুল এখানে ঢুকে তারপরে তারে বুঝাচ্ছে, হ্যাঁ ওরা তো এখন তোমার সেবা যত্ন করে না, তোমার জ্বর হয়েছে, এখন আমি আসবো কি না। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এম এম গেগা সাংবাদিক ইলিয়াস ভাই গেগা চাঞ্চলক একটি গেগা কথা বলল গেগা অন্তর্বর্তীতে সরকারের কালীনের গেগা আসিফ নজরুলকে নিয়ে আসিফ নজরুলের নজরুলের ঘটনা আস্তে আস্তে বেরিয়ে আসতেছে সাপের গর্ত থেকে। আসিফ নজরুলের বউ, এই বউ ছিল আরেকজনের ওয়াইফ। আসিফ নজরুল পরকিয়া করতো এবং আসিফ নজরুল বলে, তোমার ঝড়, তোমার খবর নেনা, এই নেনা আমি কি তা আসবো নাকি কি, এই নানান কথা আসিফ নজরুল আরেকজনের ঘর থেকে আরেকজনের বউ বাগায় এনে বিয়ে করছে। সাংবাদিক ইলিয়াস ভাই কি বলছে আপনারা দেখুন, দেখলে এই যে আসিফ নজরুলের যে অডিও রেকর্ড চালানো হয়েছে বিয়ে করার আগের, বহু আগের, এই রেকর্ড প্রায় 10 বছর আগের। সে তার বউয়ের সাথে, তখন তার বউ আরেকজনের ঘরের বউ, তার সাথে আপনার এই সংসার করছে। সেই অবস্থায় আসিফ নজরুল এখানে ঢুকে তারপরে তারে বুঝাচ্ছে, হ্যাঁ ওরা তো এখন তোমার সেবা যত্ন করে না, তোমার জ্বর হয়েছে, এখন আমি আসবো কি না, এসব নিয়ে কথাবার্তা বলে। আপনারা মনে করেন না যে আমরা হুট করে মনে হয় উপদেষ্টা হইতে চাইবো, তাই এই জন্য আসিফ নজরুলের সাথে শুরু করে দিয়েছে। আসিফ নজরুল আজ থেকে 1 মাস আগে আমাকে ফোন করেছে, আমাদের শিখাইস নিজের পাশার নিচের ঠিক আছে তোর, ঠিক করে তারপরে অন্য মানুষের সাথে কথা বলবি। তো এরা বলে হচ্ছে ব্যক্তিগত আক্রমণ করবে না। ব্যক্তিগত আক্রমণ না, দেলোয়ার হোসেন সাইদির রাস্তায় রাস্তায় আপনার আতর বিক্রি করতো। আতর বিক্রি করার ইয়েতে আপনার সে যুদ্ধাপরাধী করতো, হিন্দুদের বাড়িঘর হামলা করতো। হিন্দুদের বাড়িঘর হামলা করে তারপরে নাকি সে এই হিন্দুদের বাড়িঘর নিজের বাড়িতে নিয়ে চলে গিয়েছে। এসব আসিফ নজরুল লিখেছে। শুধু যে লিখেছে তা না, আসিফ নজরুলের এই লেখা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এভিডেন্স হিসাবে সাইদি সাহেবের মামলায় ব্যবহার করা হয়েছে। যান খোঁজ নিয়ে দেখেন এটা মিথ্যা যদি হয়। আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন এটা যদি মিথ্যা হয়, ও বলবে মিথ্যা, আমি এটা প্রমাণ করব। সো দেলোয়ার হোসেন সাইদির যেই হত্যাকাণ্ড, যে বিচার, এই বিচার যদি নাকি আবার পুনঃতদন্ত হয়, এই বিচারের যদি আবারও নতুন করে কোনো প্রক্রিয়া শুরু হয়, আসিফ নজরুল সেটার আসামি হবে। অতএব তারা ব্যক্তি আক্রমণ করতে গিয়ে মানুষ সুর দিয়ে নাকি দেলোয়ার হোসেন সাইদি আতর ব্যস্ত মনে করেন, ব্যস্ত, এটা কি ব্যক্তি আক্রমণ না? নিজামি হরিণ নিয়ে এক মহিলাকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে দিয়ে এসছে, এটা ব্যক্তি আক্রমণ না? তাও মিথ্যা কথা, আমরা তো মিথ্যা বলি নাই। এই যে আসিফ নজরুলের যে অডিও রেকর্ড চালানো হয়েছে, আসিফ নজরুলের এই অডিও রেকর্ড তার বিয়ে করার আগের, বহু আগের, এই রেকর্ড প্রায় 10 বছর আগের। সে তার বউয়ের সাথে, তখন তার বউ আরেকজনের ঘরের বউ, তার সাথে আপনার এই সংসার করছে। সেই অবস্থায় আসিফ নজরুল এখানে ঢুকে তারপরে তারে বুঝাচ্ছে, হ্যাঁ ওরা তো এখন তোমার সেবা যত্ন করে না, তোমার জ্বর হয়েছে, এখন আমি আসবো কি না, এসব নিয়ে কথাবার্তা বলে। সো আসিফ নজরুলদের ব্যক্তিগত জীবন এগুলো কেন আসে, এটা হচ্ছে প্রশ্ন। অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসিফ নজরুলের বিরুদ্ধে কেন করলাম, এগুলো জানা দরকার। দেখেন 5 তারিখের যে ঘটনা, 5 তারিখ এই দেশটা স্বাধীন হয়েছিল কেন, এটা একটা বিশাল বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে হবে কি কারণ ছিল। আওয়ামী লীগ, ইন্ডিয়া, এই যে সেনাবাহিনীর উপরে যা হয়েছে, আমরা এতদিন ধরে যা বলছি, যেই সব কথাগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, গুমের শিকার হয়েছিল, আলেমদেরকে যা করা হয়েছে, আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে কারা, এই জিনিসগুলো একদম মোটা দাগে এই কটা জিনিসের বিচার হইতে হবে। আপনারা মনে করেন না যে আমরা হুট করে মনে হয় উপদেষ্টা হইতে চাইবো, তাই এই জন্য আসিফ নজরুলের সাথে শুরু করে দিয়েছে। আসিফ নজরুল আজ থেকে 1 মাস আগে আমাকে ফোন করেছে। আমরা যখন মাহমুদুর রহমান ভাই দেশে গেল,
দেশে যাওয়ার পরে আমরা মাহমুদুর রহমান ভাইকে যখন সে জেলে ঢুকাইলো আইন দেখায়া, তখন আমরা এটা নিয়ে ব্যাপক সমালোচনা করেছি এবং এদিন খুব কঠোর ভাষায় আসিফ নজরুলকে নিয়ে কিছু কথা বলেছিলাম এবং তারপরে হুমকি দিয়েছিলাম যে তার কিছু অডিও রেকর্ড, এই অডিও রেকর্ড কিন্তু আমার কাছে সবার আগে আসে, আমি ছাড়ি নাই এটা। তো সে এটা জানতে পেরেছে। কিভাবে জেনেছে? আমি এটা পাঠিয়েছিলাম আবার আরেকজনকে। তো পাঠানোর পরে সে আবার তাকে জানিয়েছে যে ভাই এই ব্যাপার, তাকে সাবধান করার জন্য যে আপনার বিরুদ্ধে কিন্তু এই চলছে, আপনি কিন্তু এটা করেন না, আপনি কিন্তু ভাই আমাদের করেন, সাবধানে চলেন, আপনার ট্যাপে ট্যাপে ফেলতে পারে, সো একটু সাবধানে চলাফেরা করেন। তারা সাবধান করে দিয়েছে, নাম বলে দেই কনক সারোয়ার। আমি কনক ভাইকে পাঠাই, কনক ভাই দেখেন এই দেখেন তার ব্যাপারে কি সব অভিযোগ। তখন কনক ভাই আমাকে বললো যে দরকার নেই এগুলি নিয়ে এখন নিজেদের ভেতরে এগুলি কি, যে অনেক আগে প্রেম করতো, পরকিয়া করতে, এগুলি এখন বলে লাভ কি। তো কনক ভাই তাকে সাবধান করে। দেখেন মানে আমি বিষয়গুলো বলছি কেন, বোঝানোর জন্য যে আমরা কতটা মানে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চেয়েছিলাম। এরপরে সে ফোন করলো, ফোন করার পরে আমি বললাম, আমার বললো যে ইলিয়াস কি হয়েছে ভাই, আপনি আমার পিছনে কেন লাগলেন ইলিয়াস, এই সেই, হ্যাঁ সুন্দর করে কথাবার্তা বললো। তো আমি ফোন করেছে, যেহেতু ফোন আবার করেছে বলি ধরেন মনির হায়দার ভাই তার বাসায় গিয়েছে, মনির হায়দার ভাইয়ের নাম্বার থেকে তারপরে তাকে ধরিয়ে দিয়েছে যে ইলিয়াস আসিফ ভাই কথা বলবে। তো আমি নিয়ে কথা বললাম। তখন আমারে জিজ্ঞেস করলো কি সমস্যা, কি ভাই বলেন, কি কি হয়েছে, কি লাগবে কি, আপনি তো এইভাবে আমাদের বিরুদ্ধে লাগলে এইভাবে মানুষের ভেতরে একটা যায়, চলেন মিলেমিশে কাজ করি, দেশে আসেন, কি সমস্যা, কালকে শুনলাম আপনার পাসপোর্ট নাকি অনেক দিন ধরে পড়ে আছে, আপনি লাইভে বলছেন এটা ঠিক করে দেই। তা আমি বললাম যে স্যার আমার পাসপোর্ট আমার লাগবে না, আপনি যদি পারেন আপনার আমি পাসপোর্টের, সে আমার কাছে রিসিট চাচ্ছে। তা আমি বলছি স্যার আপনার যে পাসপোর্টের রিসিট আমি দিয়ে দেই, আপনি যদি পারেন তাহলে পাসপোর্টটা আটকায় রাখেন, আমি এসবির কাছ থেকে পাসপোর্ট নিয়ে আসবো। তো এই হয়েছে তার সাথে আমার কথা। এখন এই কথার পরে তাকে সেদিন শেষ যেটা হয়েছে যে স্যার আপনাকে আমরা অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, আপনি 5 তারিখের আগে আপনাকে যে হিসাবে জানতাম আপনার কাজগুলো যেন স্যার ওই রকমই হয়। এই হলো তার সাথে ওই দিন আমার ফোন আলাপের শেষ। তার 3 দিন পরে সে ফারুকিকে উপদেষ্টা বানিয়েছে। এবার বলেন তার সাথে মিলেমিশে কাজ করব কিভাবে? যেই হোক, আসিফ নজরুল তো বিশাল পাওয়ারফুল না, বলতে পারেন যে ডক্টর ইউনূসের প্যারালাল একটা মানে পাওয়ার সে এখন প্র্যাকটিস করছে। তো আসিফ নজরুলের মতো একটা লোক যদি আমাকে ফোন দেয়, আমার সাথে সে নিজে থেকে কথা বলতে চায়, আবার ওই দিন এটাও বলেছে, নাম্বার দিল আমাকে, নাম্বার দিয়ে বললো যে ইলিয়াস, নাম্বার অবশ্য তার আগেই দিয়েছে, মনির হায়দার ভাই আরও প্রায় 10 দিন আগে দিয়েছে, ওই রেকর্ড নিয়ে যখন কথাবার্তা হয়েছে তারপরে। আমি ফোন করি নাই তারে, সেই পরে এই মনির হায়দার ভাইকে দিয়ে ফোন করায়। তো মনির হায়দার ভাই চেয়েছে যে সম্পর্কটা ভালো হয়ে যাক। এখন আসিফ নজরুলের যখন ফারুকি কি করলো, এরপরে তো আর কোনো কথা নেই। আচ্ছা, তার আগে আসিফ নজরুল, প্রথম আলো, তারপরে কালবেলা, এদেরকে নিয়ে আমি নিউজ করলাম, দুইটাতে আসিফ নজরুল আমাকে কাউন্টার দিয়েছে। ভাই অনেক মানুষজন আমাকে ফোন করে বলেছেন, অনেক পলিটিশিয়ান, সবার আগে মাপ চাই, আমি জামাতের আমিরের কাছে মাপ চাই, ওনাকে আমি খুব সম্মান করি, উনি আমাকে না করেছিলেন দ্বিতীয় পর্বটা দিতে, কিন্তু মাননীয় আমির আসলে আমার কিছু করার ছিল না, কারণ এই বিষয়টা মানুষকে জানানো দরকার ছিল। আসিফ নজরুলের আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার গেগা প্রাণপ্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন এবং গেগা আসিফ নজরুল তার ফেসবুক গেগা আইডিতে পোস্ট করছে গেগা দেলোয়ার হোসেন গেগা সাইদি সাহেব নাকি গেগা রাস্তায় রাস্তায় গেগ হেঁটে গেগ আতর বিক্রি করতো, গেগ হিন্দুদেরকে তাড়িয়ে গেগ হিন্দুদের বাড়ি দখল করে দেলোয়ার হোসেন সাইদির গেগা বাড়িতে গেগা নিয়ে গেছে, সে গেগা হিন্দু বাড়ি। হ্যাঁ, এবং গেগা এই কথাটা যে গেগা আসিফ নজরুল বলছে কতটুকু সত্য তো গেগা তা আমরা জানি না, কতটুকু মিথ্যা তা আমরা জানি। হ্যাঁ, এবং এই গেগা মামলা কিন্তু গেগা গেগ আসিফ নজরুল গেগ 1 নাম্বার আর গেগ আসামি হবে। এবং গেগ আসিফ নজরুল নিজের মুখে বলছে দেলোয়ার হোসেন গেগ সাইদি সাহেব গেগ হিন্দুদের বাড়ি দখল করছে, রাজাকার হে।
এই আমরা এই বিচার চাই এবং পিলখানার হত্যা মামলার বিচারও আইজও হয় নাই, তাও আমরা দেখতে চাই। এই আপনারা বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন। আবার পরবর্তীতে নিত্য নতুন নিউজ নিয়ে আসিব আপনারা মাঝে। আসসালামু আলাইকুম।